নমস্কার, জিও আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে উচ্চ মাধ্যমিকের ভূগোলের এবিটিএ প্রশ্নবিচিত্রা থেকে আমরা এসি 108 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। এই পেজের আমরা এমসিকিউ ও এসএকিউ প্রশ্নগুলো আলোচনা করব। তবে লং প্রশ্নের জন্য তোমাদের যদি কোনো প্রশ্নের অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি নিশ্চয়ই তার সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে দেখে নিই 108 নম্বর পেজের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নগুলো কি কি রয়েছে। দেখে নাও পেজ নাম্বার এসি 108। এখানে রয়েছে কি, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল কি হয়ে যাবে? অবরোহণ ও আরোহণের সম্মিলিত রূপ মানে কি? পর্যায়ন। তারপরে রয়েছে দেখো, ভূমিরূপ হলো গঠন, ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই গঠন প্রক্রিয়া পর্যায়কে কিন্তু একত্রে ত্রয়ী বলা হয়। এটার ধারণা দিয়েছিলেন কে না? ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস। দেখো দেওয়া রয়েছে WM ডেভিস। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গমন প্রণালী বেশি মাত্রায় দেখা যায় তা হয়ে যাবে কি? বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী। এরপরে রয়েছে লিভিং ফার্মেসি। শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটা হয়ে যাবে কি না? ডাব। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ, মনুষ্যসৃষ্ট বলা হয়েছে তাই ভূপাল গ্যাস দুর্ঘটনা, এটা কিন্তু রিপিট প্রশ্ন হয়ে গেল। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হয়ে যাবে মোট আভ্যন্তরীণ উৎপাদন। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখব, স্থানান্তর কৃষিকে ব্রাজিলে কি নামে পরিচিত? স্থানান্তর কৃষি ব্রাজিলে কিন্তু রোকা নামে পরিচিত। তারপরে রয়েছে স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ কি হয়ে যাবে? পর্জল মৃত্তিকা হয়ে যাবে। কনারভেশন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? কনারভেশন শব্দটি ব্যবহার করেন কি না? প্যাট্রিক গেরিজ। তারপরে রয়েছে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটা ভূমিরূপ, গঠিত হয় না বলা হয়েছে। দেখো উপত্যকার মধ্যে উপত্যকা এটা সৃষ্টি হয়, মোনাডনক সৃষ্টি হয় না। নিকবিন্দু, নদীমঞ্চ এই দুটোই কিন্তু সৃষ্টি হয় নদীর পুনর্যৌবন লাভের ফলে। আচ্ছা, এটা তাহলে উত্তর হয়ে যাবে মোনাডনক। যে বায়ু হ্যাডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত, দেখো হ্যাডলি সেল, ফেরল সেল আর পোলার সেল। তার মধ্যে হ্যাডলি সেলের ফলে কি হবে? আয়ন বায়ু। আর ফেরল সেলের ফলে পশ্চিমা বায়ু, পোলার সেলের ফলে মেরু বায়ু। আচ্ছা, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় সংরক্ষণযোগ্য, রিপিট প্রশ্ন হচ্ছে, এটা কি হয়ে যাবে? রেড ডেটা বুক। তারপরে রয়েছে মরু ক্ষয়চক্রের শেষ সীমা হয়ে যাবে কি? আচ্ছা, শেষ সীমায় হলো, আচ্ছা এখানে রয়েছে, এর পরের প্রশ্ন রয়েছে কি না, দেখে নাও, মরু ক্ষয়চক্রের ক্ষয়ের শেষ সীমা বলা হয়েছে। ক্ষয়ের শেষ সীমা দেখো ভৌম জলস্তর হয়ে যাবে, এটার সঠিক উত্তর। আর মরু ক্ষয়চক্রে যেটা ভূমিরূপ হিসাবে গঠিত হয় সেটা ইনসেলবার্জ। এখানে কিন্তু বলা হয়েছে ক্ষয়ের শেষ সীমা বলা হয়েছে, তাই ইনসেলবার্জটা এখানে হবে না। তারপরে রয়েছে ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হয়ে যাবে কি না? ডবসন। জেট বায়ু প্রবাহ বা জেট স্টিম দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। ন্যূনতম ব্যয়তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে বলা হয় কি? সমপরিবহন ব্যয় রেখাকে বলা হয় আইসোটিম। সমান মোট পরিবহন ব্যয় বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যাবে তাকে বলা হবে আইসোডোপেন। আচ্ছা, ভারতের নায়াগ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়ে। চিত্রকূট জলপ্রপাত আর ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত, এটা ছত্তিশগড়ে। উত্তর হবে এখানে যে রাজ্যে অবস্থিত তাই ছত্তিশগড়। বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে হয়ে যাবে ওয়াল্টার রোজেন স্মিথ। তারপরে সর্বনিম্ন প্রশাসনিক একক কি হয়ে যাবে না? মৌজা হয়ে যাবে, সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখে নাও, ভারত জনসংখ্যার বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত? এটা কিন্তু একটা বিতর্কিত কোশ্চেন। এটা দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মধ্যবর্তী একটা স্থানে অবস্থিত। তবে তোমাদের টেক্সট বই অনুযায়ী যেহেতু এখানে দ্বিতীয় এবং তৃতীয় দুটো আলাদা আলাদা অপশান করা হয়েছে, তোমরা কি করবে না? দ্বিতীয় পর্যায়ে অবস্থিত এটাই করবে। প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের প্রাথমিক স্তর, প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ লাল পোশাকের কর্মী বলা হবে। দ্বিতীয় বললে নীল পোশাক, আবার তৃতীয় বললে গোলাপি পোশাক, আর সোনালি হচ্ছে যে পঞ্চম, চতুর্থ হচ্ছে হোয়াইট কালার ওয়ার্কার। এরপরে আমরা এসএকিউ এর প্রশ্ন দেখে নেব। প্রথমেই রয়েছে, দেখে নাও, উৎসন্দ জল বলতে কি বোঝো বা উৎসন্দ জল কাকে বলে? কি করবে দেখো এখানে করে দেওয়া রয়েছে, ম্যাগমার মধ্যে সঞ্চিত উত্তপ্ত ও খনিজপূর্ণ জল যখন অগ্নুৎপাতের সময় বেরিয়ে আসে তখন তাকে বলা হয় উৎসন্দ জল। তারপরের প্রশ্ন দেখে নাও, অথবাতে রয়েছে কি না সোলাম কি? মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম বলে। তোমরা একটা উলম্ব প্রস্থচ্ছেদ আঁকবে, তারপরে ওপরের স্তর এ স্তর, নিচের স্তর বি স্তর, এই দুটো স্তরকে একসাথে লিখে দেবে কি না? সোলাম। এভাবে ছবিটাও আঁকতে পারো তোমরা। আচ্ছা, তারপরে রয়েছে, কাকে 10 সহস্র ধূম্র উপত্যকা বলা হয় বা ভ্যালি অফ 10,000 স্মোক বলা হয়? আলাস্কার কাটমাই উপত্যকাকে কি বলা হয়? ভ্যালি অফ 10,000 স্মোক বলা হয়। তারপরে রয়েছে কি না ফেজ। ফেজ কি? উন্মুক্ত সমুদ্রের বাতাস বিনা বাধায় যতদূর পথ অতিক্রম করতে পারে তাকেই বলা হচ্ছে কি না ফেজ। এখানে তোমাদের লিখে দেওয়া রয়েছে, দেখো, উন্মুক্ত বাতাস বিনা বাধায় যতদূর পথ অতিক্রম করে তাকেই বলা হয় ফেজ। এর পরের প্রশ্ন দেখে নাও, মৃত্তিকা
ক্যাটেনা কাকে বলে? খুব ভালো প্রশ্ন এটা। মৃত্তিকা ক্যাটেনা, সয়েল ক্যাটেনা কি, এটা ধারণা দিয়েছিলেন। আচ্ছা, ক্যাটেনা শব্দের অর্থ হলো, দেখো দেওয়া রয়েছে শৃঙ্খল বা চেন, লিখে দেওয়া রয়েছে। কে এর ধারণা দিয়েছেন? না, এর ধারণা দিয়েছেন বিজ্ঞানী মিলনে। মিলনে মৃত্তিকা ক্যাটেনার ধারণা দিয়েছেন। সংজ্ঞাটা কি বলবে? না, দুর্বল জল নিকাশি ব্যবস্থার জন্য ঢালের উপরি অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত মাটির বিন্যাসের যে পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায়, সেই পরিবর্তনকেই বলা হচ্ছে কি মৃত্তিকা ক্যাটেনা। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখে নাও, 4এরটা, অনুগামী নদী কাকে বলে? এর আগেরগুলোতে আমরা পাচ্ছিলাম পূর্ববর্তী নদী, কিন্তু এখানে রয়েছে অনুগামী নদীর সংজ্ঞা দাও। দেখে নাও, যে নদী প্রাথমিক ঢাল অনুযায়ী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলা হয়, যেমন গঙ্গা হলো একটি অনুগামী নদী। এর পরের প্রশ্নতে চলে যাব আমরা। দেখে নাও, অথবার প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভ কাকে বলে, বা নদীর পুনর্যৌবন লাভের সংজ্ঞা দাও। নদীর পুনর্যৌবন লাভ কি? না, কোনো প্রাকৃতিক কারণে নদীর ক্ষয় করার ক্ষমতা যদি বৃদ্ধি পায় বা বৃদ্ধি পেলে নদী তখন পুরনো ভূভাগকে নতুন উদ্যমে নিচের দিকে ক্ষয় করতে শুরু করে। এভাবে পর্যায়িত বা সমপ্রায় ভূমিরূপের উপর যৌবনোচিত ভূমিরূপ অধ্যারোপিত হয়। এই সামগ্রিক প্রক্রিয়াটিকেই বলা হচ্ছে ভূমিরূপের বা নদীর পুনর্যৌবন লাভ। তারপরের প্রশ্ন দেওয়া আছে, দেখো মনেক্স কি? এখানে রয়েছে দেখো সম্পূর্ণ নাম, মনেক্সের সম্পূর্ণ নাম মনসুন এক্সপেরিমেন্ট। সংজ্ঞা কি লিখবে? না, মৌসুমী বায়ুর উৎপত্তি, গঠন, কার্যপ্রণালী, গতি সংক্রান্ত গবেষণা করার একটি কর্মসূচি হলো মনেক্স। এটা কারা কারা করে থাকে? প্রথমে কারা কারা করেছিল? ইউএসএ, রাশিয়া, ফ্রান্স, ভারত, এই দেশগুলি মৌসুমী বায়ু নিয়ে গবেষণা করে থাকে। আচ্ছা, মনেক্সের পরে দেখে নেব ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে। এটা ঘূর্ণপাতের চক্ষু প্রধানত সৃষ্টি হয়ে থাকে ক্রান্তীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে। এই ক্রান্তীয় ঘূর্ণপাতের যদি গঠনের দিকে তাকানো যায়, তাহলে একেবারে কেন্দ্রের অংশ 10 থেকে 20 কিলোমিটার ব্যাসযুক্ত অংশ কি হয়, যেখানে অঞ্চলকে বলা হচ্ছে 10 থেকে 20 কিলোমিটার ব্যাসযুক্ত অঞ্চলকেই বলা হয় ঘূর্ণপাতের চক্ষু। এর বৈশিষ্ট্য কি? না, এখানে বায়ু গতিহীন ও শান্ত থাকে, আবার এখানে কোনো বৃষ্টিপাত হয় না, এখানে অতি নিম্নচাপ বিরাজ করে এবং রৌদ্র ঝলমল থাকে, একটু তাপমাত্রা বেশিও হয়। আচ্ছা, আর তারপরে দেখে নাও, মনেক্সের ঘূর্ণপাতের চক্ষুর পর লিথোফাইট উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ কি হয়, পাথরের গায়ে জন্মায়, তাদের দিকে বলা হয় লিথোফাইট উদ্ভিদ। যেমন বন্য গোলাপ হচ্ছে লিথোফাইট উদ্ভিদ। এর পরের প্রশ্নতে চলে যাব লিথোফাইটের পরে। তারপরে রয়েছে একটি আলোকপ্রেমী ও একটি আলোক বিদ্বেষী উদ্ভিদ রয়েছে। দেখো, একটি আলোকপ্রেমী উদ্ভিদ হয়ে যাবে কি না সূর্যমুখী, জবা, এইগুলো সব কি আলোকপ্রেমী উদ্ভিদ। আর আলোক বিদ্বেষী উদ্ভিদ হয়ে যাবে কি না পান, ফার্ন, এগুলো হয়ে যাবে আলোক বিদ্বেষী উদ্ভিদ। তারপরের প্রশ্ন দেখে নাও, গামা বৈচিত্র্য কি? দেখো, এখানে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীবপ্রজাতির সামগ্রিক বৈচিত্র্যতাকে বলা হয় গামা বৈচিত্র্যতা। গামা বৈচিত্র্যতা সমান আলফা বৈচিত্র্য প্লাস বিটা বৈচিত্র্য একটা বৃহৎ ভৌগোলিক পরিবেশের মধ্যে দেখা যাবে। তারপরের অথবার প্রশ্ন রয়েছে বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলা হয়েছে, এনভায়রনমেন্টাল রিফিউজি বলা হয়েছে। দেখো, বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কি না, এটা প্রধানত গ্রিন হাউস এফেক্টের একটা ফল হিসেবে বলা যেতে পারে। গ্রিন হাউস এফেক্টের একটি ফল হলো বাস্তুতান্ত্রিক বাস্তুহারা। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, হিমবাহের গলন প্রভৃতির ফলে সমুদ্রের জলতলের উচ্চতা কি হয়, বৃদ্ধি পেতে থাকে। এর ফলে জমির লবণতা বৃদ্ধি পাচ্ছে এবং এর সাথে সাথে কৃষি জমির হ্রাস এবং মানুষের বাসস্থানেরও অভাব দেখা দিচ্ছে। ফলে মানুষ এক জায়গা থেকে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছে। এই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়াকেই বলা হচ্ছে এনভায়রনমেন্টাল রিফিউজি, পরিবেশগত বাস্তুহারা। তারপরে দেখে নাও হড়পাবান কি? হড়পাবান কি? দেখো, পার্বত্য অঞ্চলে মেঘভঙ্গা বৃষ্টির ফলে হঠাৎ পাহাড়ের ঢাল দিয়ে বেশি মাত্রায় জল দ্রুত গতিতে নেমে আসে এবং বন্যা ঘটায়, একেই বলা হয় হড়পাবান।
প্রধানত কি না মেঘ ভাঙা বৃষ্টির পরে এটার সৃষ্টি হয় পার্বত্য অঞ্চলেই দেখা যায়। তার পরের প্রশ্ন রয়েছে কি মিশ্র কৃষি কাকে বলে। দেখো নামের মধ্যেই উত্তর লুকিয়ে আছে, যে কৃষি ব্যবস্থায় একই সাথে কৃষিকাজ আর পশুপালন দুটোই করা হয় তাকে বলা হয় কি মিশ্র কৃষি। প্রধানত ইউরোপের দেশগুলোতে এই কৃষি ব্যবস্থা বেশি প্রচলিত জলবায়ুগত সুবিধার জন্য। তার পরের প্রশ্ন দেখে নাও, পোমাম কালচার কাকে বলে। বাজার বাগান কৃষিতে সারা বছর ধরে ফলের চাষকে বলা হয় পোমাম কালচার, যেমন আঙুর, আপেল এইগুলোর চাষ হলো কিনা পোমাম কালচারের উদাহরণ। তারপরের প্রশ্ন কি রয়েছে, শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়। ডক্টর ভার্গিস কুরিয়েনকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। তারপরের প্রশ্ন রয়েছে কি না সবুজ গ্রাম কি। আচ্ছা মিশ্র কৃষি শ্বেত বিপ্লবের হ্যাঁ সবুজ গ্রাম কি, এটা কি না গ্রামীণ বসতির একটা শ্রেণী বিভাগের মধ্যে পড়ে সবুজ গ্রাম। কি রয়েছে না যে সকল গ্রাম বনকে কেন্দ্র করে বনের চারপাশে গড়ে ওঠে তাকেই বলা হবে সবুজ গ্রাম। আর এই সবুজ গ্রামের মানুষদের যারা বসবাস করে তাদের মূল জীবিকা কোথা থেকে আসে, ওই বন থেকে কাঠমোম, মধু এগুলো সংগ্রহ করেই আসে। যেমন পশ্চিম মেদিনীপুরের আমলাশোল এইরকমই একটা সবুজ গ্রামের উদাহরণ। এর পরের প্রশ্ন রয়েছে কি হীরক চতুর্ভুজ কাকে বলে। আমরা সোনালী চতুর্ভুজ পড়েছিলাম যেটা সড়ক পথের সাথে যুক্ত, এটা কিন্তু রেল পথের সাথে যুক্ত। কি বলা হয়েছে দেখে নাও, সোনালী চতুর্ভুজকে অনুসরণ করে দেশের বৃহৎ 4টি মেট্রোপলিটন শহর যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা একে সংযোগকারী অতি দ্রুতগামী রেল যোগাযোগ প্রকল্পকেই বলা হয় হীরক চতুর্ভুজ। এর পরের প্রশ্ন দেখে নেব, ভারতের একটি পরিকল্পনা ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক কাকে বলা হয়। স্যার এম বিশ্বেশ্বরায়কে বলা হয় ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক বলা হয়। তাহলে আজকের এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন আলোচনাটা এই পর্যন্তই রইল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।